এখানে আমি তোমাকে একা ছেড়ে চলে যেতে পারবো না শবনম। কালকের ঘটনাটা আমি ভুলিনি এখনো। বিপদ যে কোনো মুহূর্তে আবার আসতে পারে। তার জন্য আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ অ্যাটলিস্ট কুলুং থেকে কলকাতা অবধি আমার সাথে চলো প্লিজ। হ্যাঁ, আমি তোমাকে চাকরিটা করতে দিইনি, আমি করতে দিইনি তোমাকে চাকরিটা, আমি স্বীকার করছি সেটা, কিন্তু তার জন্য আমার একটু অনুতাপ নেই, কোনো অনুতাপ নেই আমার। আমি চাইনি তুমি এই চাকরিটা করো, বরং আমি এটা চেয়েছি যাতে তুমি লেখাপড়াটা করো, ডাক্তারির ফাইনাল ইয়ারটা খুব ভালো করে দাও, ভালো রেজাল্ট করো, আরো বড় জায়গায় পৌঁছাও। এর জন্য যদি তুমি আমার উপর রাগ করো, ঘৃণা করো, আমি সেটা আমার মাথায় তুলে নেব। আমাদের বেরোতে হবে শবনম, রেডি হয়ে নাও। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যাও রে ও বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে। যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা তুইয়া যাও রে বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে ও কিও বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। বট বৃক্ষের ছায়া যেমন রে মোহর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে মোহর বন্ধুর মায়া তেমন রে বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে ও কিও বন্ধু, কাজল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে।
তাহলে আজ থেকে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেল, তাই তো? সেই রকমই তো কথা ছিল। না 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 না, সেরকম কোনো কথা ছিল না স্বপ্ন। কথাটা পরে তৈরি হয়েছে। ভালো থেকো। আমি ভালো থাকবো না খারাপ থাকবো সেটা তোমার জানা আছে স্বপ্ন, কিন্তু তুমি যে ভালো থাকার চেষ্টা করবে সেটা আমি খুব ভালো করে জানি। তোমার তো এখনো পুরো জীবনটা পড়ে আছে। আমার জীবনে যা হওয়ার হয়ে গেছে, আমার জীবনের সবটাই তো প্রায় শেষ হয়ে গেছে। বালাই ষাট, দুদিন বাদে বাড়িতে নতুন মেম্বার আসবে, একটা বাচ্চা আসবে বাড়িতে। একটা বাচ্চা আসা মানে তো বাড়িটা একেবারে ঝলমল করে ওঠা। আর তুমি কি না বলছো জীবন শেষ? একটা কথা আজকে আমি তোমাকে বলে রাখছি শবনম, ভবিষ্যতে যদি কখনো আমার কিছু হয়ে যায়, আমার বাচ্চাটাকে তুমি দেখো। এটা একটু বেশি নাটকীয় হয়ে গেল না? নিজের ওপর আমার আর ভরসা নেই শবনম। শুধু নিজের কেন, নিজের শরীর স্বাস্থ্যের ওপর ভরসা নেই আমার। কাল থেকে জ্বরটা আর আসেনি তো? সামান্য জ্বর নিয়ে আমি ভাবছি না। হ্যাঁ, সামান্য কথাই বলছি। দেখো, আমি একজন সামান্য মানুষ, তাই সামান্য কথাই তো বলবো। আমি তো কোনো অসামান্য মানুষ নয় যে অসামান্য কথা বলবো। অসামান্য কথা আমি বলতেও পারি না। তুমি সামান্য না অসামান্য সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না শবনম। আমি সারা জগতের কথা বলছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছো, আমি কেন সারা জগতের হিসেব আমি কেন করতে যাবো শবনম? শবনম, আমার জীবনের প্রতি একটা রিজেকশন এসে গেছে। আমি আজকে তোমাকে একটা কথা জানাতে চাই। আমি চাই তুমি এই কথাটা জেনে রাখো, তার জন্যই বলছি। আর এটা আমি তোমার সহানুভূতি বা তোমার দয়ার জন্য বলছি না। আমার আমার শরীরটা ভেতর থেকে ভেঙে আসছে শবনম। তুমি তো একজন ডাক্তার, রোহিণীদিও ডাক্তার। আর তাছাড়া অনেক বড় বড় ডাক্তারের সাথে তোমাদের জানাশোনা আছে, তাদেরকে দিয়ে ট্রিটমেন্ট করাও। অনেক সিনিয়র ডাক্তাররা আছেন যারা তোমাকে স্নেহ করে। আর এখন মেডিকেল সায়েন্সে অনেক অ্যাডভান্স। এই কথাগুলো তোমার মনে থাকবে তো শবনম? ভবিষ্যতে যদি আমার কোনো দুর্যোগ ঘটে যায়, তাহলে তখন এই কথাগুলো মনে পড়বে। কষ্ট পাবে তুমি। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। মনে রাখবো কথাগুলো। তোমার সাথে এভাবে দাঁড়িয়ে কথা বললে নানা লোক নানা কথা বলবে। আমি এবার কলেজের ভেতরে যাই। সব কথা তো তুমি নিজের হাতেই শেষ করে দিচ্ছ। আর তো এরপর কোনো কথা থাকতেই পারে না। মুশকিল কি জানো তো, কথা না শুধু মেয়েদের দিকেই ওঠে, ছেলেদের দিকে তেমন ভাবে ওঠে না। এই দেখো না, তোমার বউয়েরই ব্যাপার। তোমার বউ তোমাকে না যত কথা শুনিয়েছে, তোমাকে না যত অপমান করেছে, তার থেকে তো অনেক বেশি অপমান আমাকে করেছে। ওই বেচারির জন্য তোমার করুণা হওয়া উচিত শবনম। বেচারি? তোমার বউ বেচারি আর আমি? তুমি কি সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু ও তো সত্যিই বেচারি। কি পেলো বলো তো এই জীবনে? কিছুই পেলো না। আমার সাথে এত বছর সম্পর্ক রাখার পর ওর কপালে শুধু ফাঁকিই জুটলো। এটা ওর থেকে ভালো আর কেউ জানে না। ও আমাকে যতই সোহাগ করুক, কিন্তু ও তো ভেতরে ভেতরে জানে যে ও কতটা ফাঁকে পড়ে আছে। আমি ওকে যতই বলি না কেন, ও যাবে না। ও কিছুতেই যাবে না, কারণ ও হার মানবে না। রোহিণীর সাংঘাতিক ইগো। ও এটা মনে করে যে ও যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে ও তোমার কাছে হেরে যাবে। কিন্তু ওর এই হারটা যে অনেকদিন আগেই হয়ে গেছে, এটা আজ অবধি বুঝতে পারেনি রোহিণী। বুঝলে হয়তো ওর এই কষ্টের জীবন থেকে ও রেহাই পেত, আর আমিও শান্তিতে বাঁচতে পারতাম। জজদা, তোমার কি মনে হয় রোহিণীদি তোমাকে ডিভোর্স দিয়ে দিলেও আমি সুরসুর করে গিয়ে তোমার গলায় মালা পরাবো? আমি এটা মানি না শবনম। আমি জানি তুমি এটা করবে না কোনোদিন, কিন্তু আমি একটা স্বাধীন জীবন বাঁচতে পারবো। আমার জীবনটা তো স্বাধীন থাকবে। আমাকে তো কারোর ইচ্ছের দায় বয়ে বেড়াতে হবে না, কারোর খুশির দায় বয়ে বেড়াতে হবে না।
আজকে যদি আমি আর রোহিণী একই বাড়িতে একসঙ্গে থাকি, ওর 100টা ইচ্ছের মধ্যে অন্তত একটা ইচ্ছা আমাকে পূরণ করতে হবে। সেই ইচ্ছের দায়গুলো থেকে আমি মুক্তি চাই, আর সেই ইচ্ছের দায়গুলো থেকে নিজেকে কি করে সরিয়ে নিতে হয় এটা আমি জানি। কিভাবে? আমি চলে যাব শবনম, আমি সত্যি এখানে আর থাকবো না। হ্যাঁ, সে তো জানি। তুমি তো বিদেশে যাবে। যেখানেই যাই আমি একাই যাব। তোমার বউ তোমাকে ছেড়ে দেবে বলছো? ছেড়ে হয়তো দেবে না, কিন্তু আমার তো নিজের মতন করে একা থাকার অধিকার আছে, সেই স্বাধীনতা আছে আমার। হ্যাঁ, তোমাকে নিয়ে গেলে অনেক কথা উঠবে, তোমাকে নিয়ে গেলে হয়তো অশ্লীলতার দায়ে আমাকে জেলে পুরে দেবে, কিন্তু আমার একা থাকার অধিকার আছে, আমি একা থাকতেই পারি। আমি যদি কারোর সঙ্গে থাকতে না চাই শবনম, তাহলে কেউ আমাকে জোর করতে পারে না তার সঙ্গে থাকার জন্য। অবান্তর কথা কেন বলছো জজদা? তোমাদের বাচ্চা আসছে পৃথিবীতে, আর ও তো নিজের ইচ্ছেতেই পৃথিবীতে আসছে না। ও তোমাদের ইচ্ছেতেই পৃথিবীতে আসছে, তাই তোমাদের দায়বদ্ধতা আছে ওকে ভালো করে মানুষ করার। আর আমার জীবনের দায়, সেটা তো কারণ নেই। কে বলেছে নেই? তোমার বউ আছে, তোমার বাচ্চা আসছে। এনাফ ইজ এনাফ শবনম, অনেকক্ষণ ধরে একই কথা বারবার বলে যাচ্ছ, শুনলাম তো কতবার বলবে এক একই কথা কথা বারবার। বলছি কারণ তুমিও এক কথা বলে বলে লেবু চটকে একেবারে তেতো করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। তুমি যতবার এক কথা বলবে আমিও ততবার একই উত্তর দেব। ঠিক আছে, সবকিছু প্রমাণ হয়ে যাবে, সবকিছু প্রমাণ হয়ে যাবে, নিজের চোখের সামনে তুমি সবটা দেখতে পারবে। একটা ভাঙা মন নিয়ে একটা মানুষ বেশি দিন বাঁচতে পারে না শবনম। আমিও একটা সুন্দর স্বাভাবিক জীবন চেয়েছিলাম, সুন্দরভাবে সুন্দরভাবে এই স্বাভাবিক জীবনটাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে চেয়েছিলাম। কোথায় হলো না তো, কিছুই হলো না, সব বৃথা হয়ে গেল। পারলাম না আমি আর কিছু করতে। আসছি আমি শবনম। কি পাবলিক প্লেসে আমার হাত ধরছো? তোমার সম্মান চলে যাবে। ওটা কি আর আমার আছে জজদা? ওটা তো অনেক আগেই চলে গেছে। তাও এখন তো সেই সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করছো, সেটাই বা নষ্ট করছো কেন? তুমি সাবধানে যেও। শুধু এটুকু বলার জন্যই ফিরে এলে, আমার হাতটা ধরলে? কি জানি, হঠাৎ মনের ভেতরটা কেমন যেন করে উঠলো। তোমাকে চলে যেতে দেখে মনে হলো। কি? কিছু না। আমি সাবধানেই যাব, সুস্থ মতন বাড়ি পৌঁছে যাব, চিন্তা করো না। আমি এত পুণ্যবান নই, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে আমার। যা মুখে আসে তাই বলবে না তুমি? তোমার গায়ে কিন্তু এখনো টেম্পারেচার আছে। তো তুমি তো আর আমাকে ওষুধ খাইয়ে আমাকে সুস্থ করে তুলবে না। আমার জ্বর হয়েছে তাতে কি? আমি ডাক্তার, আমার বউ ডাক্তার, কেউ না কেউ আমাকে ওষুধ খাইয়ে ঠিক সুস্থ করে তুলবে। শুধু শুধু আমার উপর রাগ করছো জজদা। এই জীবনে তোমার সাথে আমার সম্পর্ক হওয়ার নয়। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। জজদা, আরে গগনেতে ওর না ডাকে দে, ভুলো মন আমার তোমার গাড়িতেই রয়ে গেছে। ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম। এই ওড়নার অর্ধেকটা আমি পাবো না? কাল সারা রাত এই ওড়নাটা
তোমার সঙ্গে ছিল, আর এই ওড়নাটা আমাকেও ছুঁয়েছিল। এই ওড়নাটা আমার কাছে থাক, আমি সারা জীবন আগলে রাখবো। তাহলে তো আমার জন্য কিছুই রইল না। অনেকেই জানতে পারে না তার জন্য কি থাকে, সেটাই দুর্ভাগ্য। সত্যি আমার জন্য কিছু আছে? নিজের মনকে প্রশ্নটা করো জস্তা, উত্তর পেয়ে যাবে। আসি শবনম। ওষুধ খেও। আর দেখো হলে তোমাকে একবার জিজ্ঞাসা করব যে তোমার শরীর কেমন আছে, উত্তর দিয়েও এড়িয়ে চলে যেও না। যে উত্তরটা এই পৃথিবীতে তোমার সব থেকে ভালো করে জানা, সেই উত্তরটা জানার জন্য তোমার আমাকে কেন প্রশ্ন করতে হচ্ছে শবনম? আমি তোমার শরীরের কথা বলছি। কিন্তু আমি তো আমার শরীর নিয়ে ভাবছি না। আমি আজ অব্দি কোনোদিনও আমার শরীর নিয়ে ভাবিনি। আমি চিরকাল আমার মনটা নিয়ে ভেবেছি, এখনো ভাবছি, আর ভবিষ্যতেও আমি আমার মনকে নিয়েই ভাববো। আমার মন নিয়ে ভাবার দায় যখন তুমি নাওনি, তখন আমার শরীর নিয়ে ভাবার দায়টাও তুমি নিও না শবনম। ওই দেখো, দুজনে আঠার মতো চিপকে আছে। সারা রাত একসঙ্গে কাটিয়ে এখন আবার এখানে এসে গল্প করা হচ্ছে না। ব্যাপারটা তো এক্ষুনি রোহিণীকে জানাতে হবে। আসছি, ভালো থেকো। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। সেই নদীকে মনে হইল ওরে অকুল জল ধীরে বন্ধু। আমি তোমার নাম লইয়া কান্দি, সোনা বন্ধুরে। আমি তোমার নাম লইয়া কান্দি। দাঁড়া যাস, দাঁড়া 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 এক সেকেন্ড। আজ তোর সঙ্গে আমার কিছু স্পষ্ট বোঝাপড়া করার আছে, তারপরেই তোকে আমি যেতে দেবো, নাহলে যেতে দেবো না। বোঝাপড়া তুমি কি করবে? আমি যখন আছি ওর মা, ওকে কৈফিয়ত দিতে হবে। কাল রাতে কোথায় ছিলে যশ? কাল রাতে আমি একটা রিসোর্টে ছিলাম। তোমার সঙ্গে কে ছিল? কেন, রোহিণীকে তো বলেছিলাম আমার সঙ্গে শবনম ছিল। আমি তো ওই নামটাই শুনতে চাইছিলাম না। সেটা তোমার চয়েস মা। না, একদমই নয়। সেটা শুধু আন্টির চয়েস হতে যাবে কেন? সেটা তো আমারও চয়েস হতে পারে। তুই আমায় বলিসনি? কি রে, আমায় বলিসনি? তুই আমাকে বলিসনি যে তুই আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না, তুই শবনমের নাম পর্যন্ত মুখে উচ্চারণ করতে চাস না? তুই বলিসনি? তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলি যশ। বলেছিলাম। তাহলে তাহলে কালকে রাতটা তোর জীবনে আসে কি করে? আমি তো বলেছি তোকে অলরেডি একবার বলেছি, ভুলে গেছিস। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কারণ শবনম বিপদে পড়েছে। শবনম 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 বিপদে পড়েছিল, তাতে তোর কি? ওর সুখে ওর পাশে না দাঁড়াতে পারলেও ওর দুঃখে ওর পাশে দাঁড়াবে যশ। আর এর জন্য ওর মুখের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আমার।
শবনম বিপদে পড়েছে শুনলে ও পৃথিবীর যে কোণাতেই থাকুক, আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো। আর এর জন্য তুই কিচ্ছু করতে পারবি না আমাকে, কোনো শাস্তি দিতে পারবি না, এর জন্য কোনো কেস টেস হবে না। বাকিটা তোর চয়েস।